খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। 3 দিন পরে ভোট, তার আগেই কয়লাকাণ্ডে শওকত মোল্লাকে ডাকলো সিবিআই। সময় চাইলেন তৃণমূল নেতা। মোদির ধ্যান নিয়ে খোঁচা, মমতা বললেন বিধিভঙ্গ করবেন, কমিশনের অভিযোগ জানাবো আমরা। কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী গাঁটছড়া বাঁধেনি, ভোট পর্ব শেষের আগে কেজরির মন্তব্য ঘিরে শুরু জল্পনা। মুসলিমদের ভুয়ো ওবিসির সার্টিফিকেট দেওয়া হয়েছে বাংলায়, বললেন মোদি। বুধে হিমাচলের মন্ডি, সোলান এবং সিমলায় জনসভা প্রিয়াঙ্কা বটরার। 4 জুন থেকে বিকশিত ভারত নির্মাণ, বললেন মোদি। অস্তিত্ব রক্ষায় লড়ছে তৃণমূল, বঙ্গে ভালো ফল করবে বিজেপির মোদি। কাকদ্বীপের জনসভায় মোদি, বাংলায় শেষ ভোট প্রচার প্রধানমন্ত্রী। রহড়ার আইসি এবং সুন্দরবনের এসপিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 2টি পদযাত্রা, 1টি জনসভা, মঙ্গলে মমতার 3টি কর্মসূচি। জোড়া কর্মসূচি অভিষেকের, বিষ্ণুপুরের জনসভা, ডায়মন্ড হারবারের রোড শো। 2021-2024 কেউ উচ্ছিষ্ট, কেউ অভিমানী, কেউ বা অবহেলিত। লোকসভার অবহে দল বদলের কারা। 6 দফায় টিএমসির ঝুলিতে 23 আসন না এসেছে, অভিষেকের হিসেব গরমিল খুঁজে পেলেন দিলীপ। কয়লাকাণ্ডে আজই শওকতকে তলব করল সিবিআই। টিএমসি বিধায়ক বললেন সময় চাই। 19-এর অঙ্ক হারিয়ে দিল 24-এর বাংলাকে। সামনে হলো ভোট গোষ্ঠীর 8 আসনের নয়ার তালিকা। সিবিআই তলবে সাড়া দিলেন না অদিতি মুন্সির কাউন্সিলর স্বামী, কি কারণ দেখালেন দেবরাজ। চাকরিতে ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষক হতে বিহারে ভিড় জমাচ্ছে বাংলার যুব সমাজ। ভোট গণনার 2 দিন আগে থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে। কোথায় কি পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর? বর্ষা কবে ঢুকবে? ভোটের মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে সক্রিয় সিবিআই। তলব করা হলো পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত সেই সন্তকে। নীতির সঙ্গে পোশাকেও মমতার অনুগামী। যুবর পরে যাদবপুরে দিল্লির ভরসা সায়নী। দিনভর আর কি কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। 3 দিন পরেই ভোট গ্রহণ দক্ষিণ 24 পরগনার সব কেন্দ্রে। জয়নগর, যাদবপুর, মথুরা এবং ডায়মন্ড হারবারে আগামী 1 জুন ভোট গ্রহণ। তার মধ্যেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তবে সিবিআই সূত্রের খবর, এখনই হাজির দিতে চাচ্ছেন না শওকত। তিনি কেন্দ্রীয় সংস্থার কাছে সময় চেয়েছেন। শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মর্মে মঙ্গলবার তার কাছে সিবিআইয়ের চিঠিও গিয়েছিল। সিবিআই সূত্রের খবর, শওকত বুধবার হাজিরা দেননি, বদলে সিবিআইকে তিনি জানিয়েছেন নির্বাচনের কারণে তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন, তাই ভোট মিটলে হাজিরা দেবেন। আগামী 4 জুন ভোটের ফলাফল জানা যাবে, সেই দিন পর্যন্ত সময় চেয়েছেন শওকত মোল্লা। সেখানকার পর্যবেক্ষণ শওকত সেই ভাঙড় বিধানসভার যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে। অন্যদিকে তার বিধানসভা ক্ষেত্রে ক্যানিংয়ের পূর্বে পড়ে জয়নগর কেন্দ্রের মধ্যে। কয়লাকাণ্ডের শওকতের আগেও তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। বছর 2 আগে তাকে ডাকা হয়েছিল। 2022 সালের মে মাসের প্রথম হাজিরা এলেও জুনে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। ওই সময় কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করে সিবিআই। এমনকি তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা হয়েছিল। 2 বছর পর আবারও শওকতকে ডাকল সিবিআই। কয়লাকাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই অধিকারীরা জানতে পেরেছিলেন আসানসোলের কয়লাখনি থেকে অবৈধভাবে তোলা কয়লা পৌঁছে যেত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ইটভাটায়। তার সঙ্গে শওকতের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তারা। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই 2 বছর আগে শওকতকে তলব করা হয়েছিল। সেই সূত্রে আবারও তলব কিনা তা যদিও স্পষ্ট নয়। শওকতের মতলব প্রসঙ্গে বুধবারই বারুইপুরের পূর্বে জনসভা থেকে কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বেচারা শওকতকে মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই, বলছে কালকে এসে দেখা করো। জমিদারি নাকি? এখন নির্বাচন করাবে নাকি? দেখা করতে যাবে। উল্লেখ্য, কিছুদিন আগে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিলেন শওকতের নাম করে। তাকে বলতে শোনা গিয়েছিল, যেসব মিনিকিট এখানে ফিশারি করত তাদের তো এবার ধরতে হবে, জেলে ঢোকাতে হবে। শওকত মোল্লা, পরেশ রাম দাসরা যদি মনে করেন চিরদিন একই রকম চলবে তাহলে ভুল করছেন। তার পাল্টা শওকত বলেছিলেন, সিবিআই হাত থেকে নিজের বাঁচার জন্য মোদির শাহের পায়ে পড়ছেন। নোংরা খেলায় খেলে যে আগুন তিনি লাগানোর চেষ্টা করছেন, একদিন নিজেই তাতে পড়বেন। শুভেন্দুর ইঙ্গিতের পরে শওকতকে সিবিআই তলব করলো কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল।
অভিযোগ আবারও ভোটের মুখে সিবিআইকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। এক নজরে দেখে নেওয়া যাক এবারে নির্বাচনে দলের ঝান্ডা বদলে দল বদল হলেন কারা। তালিকায় সম্প্রতিগত সংযোজন কুনার হেমব্রম। গত 19শে মে রাজ্যের ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের দুটি জনসভা সেরে তখন তিনি মেদিনীপুরের পথে। সেই সময় বিজেপিতে ধাক্কা। ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার যোগদান তৃণমূলে। জনসভায় তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিলেন তিনি। বিজেপির তরফে অবশ্য জানানো হয়েছিল তাদের উচ্ছিষ্ট দলে নিচ্ছে তৃণমূল। এরপরে আসবে বরহনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। গত 6 মার্চ বিজেপিতে যোগদান তাপস। তৃণমূল এবং বিধায়কের পদ ছাড়েন তার কয়েকদিন আগে। তৃণমূল ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস। তার দল ত্যাগের প্রসঙ্গে আরও একটি নাম উঠে এসেছিল। তিনি কলকাতার উত্তরে লোকসভা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তাপসের সম্পর্ক তৃণমূলের বরাবরই মধুরই ছিল। দলত্যাগের কথায় ঘোষণার সময় তাপস জানান তার বাড়িতে ইডি হানার নেপথ্য সুদীপের হাত রয়েছে। তাপস বিজেপিতে যোগদানের পর লোকসভা নির্বাচনে তাকে সুদীপের বিরুদ্ধে কলকাতার উত্তরে টিকিট দিয়েছে বিজেপি। তালিকায় পরের নাম রয়েছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের। বহু বছর ধরে ভাটপাড়া তৃণমূল বিধায়ক থাকার পরে 2019 সালে বিজেপির টিকিটে ব্যারাকপুরে সাংসদ হন অর্জুন সিং। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের পর তিনি আবারও তৃণমূলে ফেরেন। 2024 সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিট পাওয়ার আশায় ছিলেন তিনি, কিন্তু তৃণমূল তাকে টিকিট দেয়নি। এরপর অভিমানে আবারও দল বদলান তিনি। গত 15 মার্চ তৃণমূল ছেড়ে আবারও বিজেপিতে যান ক্ষুব্ধ অর্জুন। টিকিটও পান তিনি। তৃণমূলের বিদায়ী সাংসদ। তবে 2021 সালে পুত্র শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব সংযোজন। নামেই ছিলেন তৃণমূলে, বাকি সবটুকু পদ্ম শিবিরের সমর্পিত। গত বছরের পঞ্চায়েত নির্বাচনের পূর্ব মেদিনীপুরের একের পর এক পঞ্চায়েতের সমিতির স্থায়ী সমিতির নির্বাচনে বিজেপিকে সমর্থন করা নিয়ে তার দিকে আঙুল তুলেছিল রাজ্যের শাসক শিবির। লোকসভা ভোটের আগে তিনি পুরোপুরি বিজেপিতে। প্রার্থী ঘোষণার আগে শিবিরে ভবিষ্যৎবাণী ছিল বাংলায় 42 আসনে 42টিতেই জিতবে বিজেপি। পরে পুত্র সৌমেন্দু অধিকারীকে বিজেপি তারই লোকসভা কাঁথি থেকে প্রার্থী করার পর শিশির জানান অনেক আগে থেকে অধিকারী পরিবার বিজেপিতে, তার আর আলাদা করে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রয়োজনই নেই। শিশিরের মতো তার পুত্র দিব্যেন্দু অধিকারীও তৃণমূলের বিদায়ী সাংসদ। তিনিও তৃণমূল থেকে দূরে। পিতা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ না দিলেও গত 15 মার্চ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন দিব্যেন্দু। বিজেপি থেকে তৃণমূলে এসে লোকসভার প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। তৃণমূলের রানাঘাটের প্রার্থী তিনি। 2019 সালে লোকসভা নির্বাচনে রানাঘাট আসন থেকে চিকিৎসক এবং মতুয়ার মুকুটমণি প্রার্থী হবার আশা করেছিলেন, কিন্তু তখন সরকারি হাসপাতালে চাকরি করার কারণে দরকার ছিল নবান্নের ছাড়পত্র, সেটি তিনি পাননি। ফলে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে ভোটের কাজে নেমেছিলেন তিনি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র পেয়ে চাকরি ছেড়ে বিজেপির বিধায়ক হন মুকুটমণি। পরে পটভূমি 2024-এর লোকসভা নির্বাচন। এবারেও তিনি আশা করেছিলেন রানাঘাটে তাকেই টিকিট দেবে বিজেপি, কিন্তু আগেই জগন্নাথের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দেয় পদ্ম শিবির। টিকিটের শিকে না ছিটতেই বেঁকে বসেন মুকুটমণি। গত 7 মার্চ সকলকে বিস্মিত করে এবং জগন্নাথের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মুকুটমণি যোগ দেন তৃণমূলে। রানাঘাটের জগন্নাথের বিরুদ্ধে তাকে দাঁড় করিয়েছে তৃণমূল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজের কমেন্টের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।